আমরা চলে এসেছি শাহী তালাবের সামনে। আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। কালকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, আজকে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। এসে গেছে আমাদের খাবার। আমরা উঠলাম যমুনা এক্সপ্রেসওয়েতে, লাস্ট এক্সপ্রেসওয়ে, এটাই দিল্লি যাচ্ছে। আমরা বঙ্গভবন পৌঁছে গেছি, বঙ্গভবন হ্যালি রোড। বারকোস থেকে চাইনিজ অর্ডার করে ফেললাম আমরা। দেখুন বন্ধুরা, আমাদের ফান ডাবল হয়ে গেল। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছি। খাবার কিরকম রে? আর 2 ঘন্টা হাতে রয়েছে আলো, এবার গাড়ি আমরা এগিয়ে চলো। দেখো তোমরাই বলো কি করে, একটু কমেন্টে জানাবে। তারপরে সোজা পাহাড়, সিমলা। আহা, হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি দেবিকা সপ্তর্ষি টরিদের স্পিতি ট্যুরের সেকেন্ড এপিসোড নিয়ে। আগের এপিসোডে আপনারা দেখেছিলেন ওরা কলকাতা থেকে লখনৌ পৌঁছালো। এই এপিসোডে আপনারা দেখবেন ওরা লখনৌ থেকে দিল্লি হয়ে পৌঁছে যাবে সিমলা, এবং দিল্লিতে আরও 3 জন ওদের সাথে যুক্ত হবে। তারা হলো কৌশিক, পিউ আর তাতান। আশা করি আপনাদের এই ব্লগটা আগের ব্লগটার মতোই ভালো লাগবে। আজকে সুস্মিত নেই, সুস্মিত গেছে অফিসে। সুস্মিত অফিস থেকে যতক্ষণে ফিরছে ততক্ষণে আপনারা দেবিকা সপ্তর্ষি টরিদের আজকের জার্নিটা দেখে নিন। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে ওদের জার্নিটা দেখি। গুড মর্নিং ফ্রম লখনৌ। আজকে আমাদের ডেস্টিনেশন কোথায়? দিল্লি। আজকে আমরা দিল্লি যাচ্ছি। সময় দেখাচ্ছে 8 থেকে 8.5 ঘন্টা। আমরা এখন চট করে ব্রেকফাস্টটা করে নেবো, করেই আমরা দিল্লির উদ্দেশ্যে বেরিয়ে যাবো। আবার সেই ফ্যান্টাস্টিক রোড, লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, তারপর মনে হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা একদম দিল্লি ঢুকে যাবো। দিল্লিতে জ্যাম হতে পারে, তাই জন্য তাড়াতাড়ি করে বেরোতে হবে। ভেবেছিলাম 7:30 বেরোবো, সেটা 9:30 হয়ে যাবে, 2 ঘন্টা লেট। ঠিক আছে, চলো দেখা যাবে, পথে দেখা হবে। ব্রেকফাস্ট করতে যাচ্ছি আমরা। হোটেল থেকে চেক আউট করে ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়েছি, আর এখন আমরা দিল্লির দিকে এগোচ্ছি। মিন টাইম আমরা বড়া মেম্বারা ছোটাই মেম্বারাটা দেখে নেবো যখন লখনৌ অব্দি এসছি। আর ভুলভুলাইয়া, এটা টরিকে দেখানোর খুব ইচ্ছা আছে। ভুলভুলাইয়া, ওই 3টে জিনিস আমরা দেখে আমরা দিল্লির উদ্দেশ্যে, কারণ দিল্লিতে গিয়ে আসতে আমাদের কিছু করার নেই। আর কালকে আমাদের সাফিসিয়েন্ট সকালবেলা টাইম আছে রেস্ট নেওয়ার, মানে আমরা ওইগুলো দেখে তারপরে দিল্লির উদ্দেশ্যে বেরিয়ে যাবো। প্রত্যেকটা জায়গার না ডিফারেন্ট আর্কিটেকচার। দেখো, বাড়ি থেকে শুরু করে এই ল্যাম্প পোস্ট গুলো কি ভালো লাগছে। এখানেও কিরকম নবাবিয়ানার একটা ছাপ। আমরা পৌঁছে গেছি বড়া ইমামবাড়া, ছোট ইমামবাড়া। পয়সা দিচ্ছে, আর এখানে আমাদের জন্য আমরা একটা গাইড নিয়েছি, 100 টাকা নেবে বলছে। এই টোটোতে করে আমাদেরকে ঘোরাবে, তো ইট ইজ কোয়াইট কনভিনিয়েন্ট মনে হচ্ছে। 100 रुपए लेना, रूमी गेट, घंटाघर, सतखंडा, शाही तालाब, पिक्चर गैली, चिकन कारखाना दिखा के भूल भुलैया लाना। 100 रुपए लेना दोनों सभी लोगों का। तो এই আমাদের আইটিনারি কভার্ড হবে। नाम है रूमी दरवाजा। रूमी दरवाजा, हाँ। इधर से देखिए 4 माले की बिल्डिंग है, 3 गेट है। जब इसको आप उधर से देखेंगे तो 1 माले की बिल्डिंग 1 गेट हो जाएगा। एक बड़े गेट के अंदर ये तीनों गेट आ जाएंगे। अच्छा, गदर पिक्चर देखी आपने? गदर लाहौर पाकिस्तान जो दिखाया है वो यही है। इधर का पाकिस्तान, उधर का हिंदुस्तान। अच्छा, तो बिल्डिंग 1 है, लगते 2 है। उधर से देखिएगा तो लगता बदल जाएगा। अच्छा, প্রচন্ড খুশি হয়েছিল যে 100 টাকায় একটা গাইড পাওয়া গেছে, তাও ওকে হাঁটতে হবে না।
টোটোতে করে দেখিয়ে দেবে। এখন সেই গাইড আমাদের বলেছে চিকেন কারি ফ্যাক্টরিতে নিয়ে যাবে, যেখানে চিকেন কারি অথেন্টিক পাওয়া যায়। সেইটা শুনে সন্তোষী বলছে নিয়ে যাওয়ার দরকার নেই, ক্লক টাওয়ার আর আকাশে শরতের দাদা তুলোর মতো মেঘ। क्लॉक टावर 1881 का बना है, ये ब्रिटिश गवर्नमेंट ने बनवाया था। ये वर्ल्ड का सेकंड नंबर पे है, इंडिया में फर्स्ट नंबर पे हाइट, इसकी हाइट है 224 फीट। इसके ऊपर टॉप पे चिड़िया रखी है, वो हवा का डायरेक्शन बताती है। ওই পাখিটা উপরে হাওয়ার ডিরেকশন বলে। वो हवा जैसे घूमती है वैसे चिड़िया का डायरेक्शन। আমরা চলে এসেছি শাহী তালাবের সামনে। ওয়াও, ম্যাজেস্টিক সব কিছুই জানো, ভেরি ওয়াও, কি বিরাট। মামা দেখেছিস? শাহী তালাবের উল্টো দিকে প্রচুর দোকান পাট, খাবার জায়গা, ক্যাফে। এটা মিউজিয়াম, অ্যাকচুয়ালি পিকচার গ্যালারি। 300-400 সাল পুরনো ফটোজ, এখানে নবাবদের ফটো দেখতে পাওয়া যাবে। কিন্তু আমাদের যেহেতু হাতে সময় কম, দিল্লি পৌঁছতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, সেই জন্য আমরা এটা আর কি অফ করছি না। আবার নিশ্চয়ই লখনৌতে আসবো আর দেখবো আমরা ফটো। তুমি দেখতে চাও? ওকে, তোরই দেখতে চায় না, তোরই আবার আমাদের বড় হয়ে নিয়ে আসবে যখন, আমরা এসে দেখবো, ঠিক আছে? আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। আমরা যেটা নেটে পড়েছিলাম যে এখানে নাকি ফুল ট্রাউজার বা প্যান্টই পরতে হবে, হাফ পরা যাবে না। বাট সপ্তর্ষি খোঁজ নিয়ে এসেছিল, কারণ আমরা বেরোনোর সময় এটা দেখলাম, তো তখন চেঞ্জ করার টাইম ছিল না, তো খোঁজ করে এলাম। এখানে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই, এবং অনেকেই আমরা দেখছি যে বারমুডা পরে বা হাফ প্যান্ট পরেই এসেছেন, তো এটা কোনো রেস্ট্রিকশন নেই। অ্যান্ড দ্য আর্কিটেকচার ইজ ওয়াও। টিকিট কাউন্টার সামনেই, সপ্তর্ষি আর টোরি চলে গেছে ওপরে। মামা, চামচিকে কি এগুলো? টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়েছি। ভিতরটা ঠিক এরকম। আমরা সব কিছু যে খুঁটিয়ে খুঁটিয়ে কভার করতে পারবো সেটা নয়, এবারের ট্রিপে অন্তত। পরের ট্রিপে আমরা 10 দিনের জন্য লখনৌ 10 দিনের জন্য টোরি লখনৌ আসবে নেক্সট ট্রিপে বলেছে। আমরা এসে গেছি ভুল ভুলাইয়াতে। such a beautiful architecture. আমরা ছোটা ইমামবাড়া, বড়া ইমামবাড়া, ভুল ভুলাইয়া এগুলো সমস্ত দেখে লখনৌ শহরকে বাই বাই বলে দিল্লির দিকে এগিয়ে যাচ্ছি। এবার ভিতরে গিয়ে আমরা গাইড নিয়েছিলাম, গাইডের এক্সপেন্সেস গ্রুপে গেলে আমাদের 3 জনের নিল 150, মানে আরও এটা একটা 6-7 জন 8-10 জনের মতো গ্রুপ ছিল। আর যদি ইন্ডিভিজুয়ালি আমরা শুধু আমাদের 3 জনের জন্য নিতাম তাহলে 375 পড়তো। তো আমরা 8-10 জনের গ্রুপটাই অপ্ট করলাম। 150 টাকা নিল, 150 নিল, নিয়ে পুরো সবটাই ডিটেলে আমাদের যা যা হিস্ট্রি আছে ওখানে সমস্ত বললো। খুব ভালো লাগলো। ইনফ্যাক্ট ওরই ফ্লোরের ওপর পা দিয়ে বলছিল যে এখানে নবাবরাও হেঁটেছেন রাজদরবারে। যখন আমরা গেলাম চাইনিজ রুম দেখলাম, অদ্ভুত সব আর্কিটেকচার দেখলাম, মানে ম্যাজিক্যাল যেন। এরকম দেখাতে পারলাম না কারণ ভিডিও করা গেল না, ভিতরে নিষেধ ছিল। চলুন সঙ্গে থাকুন, আমরা এবার দিল্লির দিকে রওনা দিলাম। লখনৌকে বাই বাই বলছি। বাই বাই বলে দাও লখনৌকে। বাই বাই। ওয়েলকাম টু আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। কালকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, আজকে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। এটার হচ্ছে 220 কিলোমিটার যেতে হবে, না 316 কিলোমিটার, 316 কিলোমিটার। তো
তো এটার স্পিড লিমিটটা এই যে দেখিয়ে দেবে এখানে। স্পিড লিমিট কি আছে আমার মনে হয় 120 আছে এটা, না এটা তো 100 আছে, এটাতেও সেম আছে। ফলে ক্রুজে বসিয়ে দিলাম, গাড়ি এবার 100 উঠে গেল। তবে আমি দেখেছি এক্সপ্রেসওয়েতে উঠলে যে 100 দেখাচ্ছে, কিন্তু এক্সপ্রেসওয়েতে ওদের যে ক্যামেরাগুলো থাকে তাতে 5 ডিফারেন্স থাকে। মানে আপনি যদি 100 চালান তাহলে ও দেখায় 95, আপনি যদি 102 চালান তাহলে দেখায় 97। ফলে ওই 5টা একটা গ্রেস থাকে। ওই 5-এ যদি আপনি মানে 5-এ এদিক ওদিক হলে কিছু যায় আসে না, কিন্তু তার বেশি হয়ে গেলে কিন্তু স্পিড টিকিট খেয়ে যাবেন। আর 1 কিলোমিটারের মধ্যেই এই রেস্ট অ্যান্ড সার্ভিস এরিয়া আমরা পেয়ে যাব। আমরা এসে গেছি ফুড কিং প্লাজায়। এখানে অনেক অপশনস দেখতে পাচ্ছি, বারিস্তা আছে, রোল আপ রাপ্পা আছে, চায় অ্যান্ড চায় আছে, মশালা গলি আছে, তো অনেক খাবারের অপশনস আছে। এখানে পার্কিং করার অ্যাম্পল জায়গা আছে। ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখাচ্ছি। এসে গেছে আমাদের খাবার। কি কি আছে? কোল্ড কফি, ফ্রেঞ্চ ফ্রাইজ and burger. আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে শেষ হলো। 30 কিলোমিটার বাদে যমুনা এক্সপ্রেসওয়ে শুরু। আচ্ছা, ওকে। আমরা যমুনা এক্সপ্রেসওয়ে ধরবো, মানে একটা শেষ হলো, আর মাত্র 234 কিলোমিটার বাকি আমাদের ফার্স্ট বিগ ডেস্টিনেশন দিল্লি। আমরা উঠলাম যমুনা এক্সপ্রেসওয়েতে, লাস্ট এক্সপ্রেসওয়ে। এটাই দিল্লি যাচ্ছে এবং আমাদের পূর্বাঞ্চল আগ্রা লখনৌ অ্যান্ড দেন ফাইনালি যমুনা এক্সপ্রেসওয়ে। এটা একদম স্ট্রেট চলে যাচ্ছে দিল্লি। অসাধারণ রাস্তা, একদম কংক্রিট রোড। আস্তে আস্তে সন্ধে নামছে মনে হচ্ছে, সুন্দর লাগছে সূর্যটা। কি অবস্থা সপ্তর্ষি? আর তো 150 কিলোমিটার বাকি। তবে একটা জিনিস আমি রিয়েলাইজ করছি যে এই সব রাস্তা চালানোর পরে কলকাতায় গিয়ে গাড়ি চালানোটা খুব মুশকিল হয়ে যাবে। কলকাতায় কিভাবে গাড়ি চালাবো বলতো? এইখানে 6 গিয়ারে 100-120-তে গাড়ি চলছে, এবার কলকাতায় গিয়ে 10-এ গাড়ি চালানো যাবে? সম্ভব হবে, প্রবলেম হয়ে যাবে। 2-3 দিন আমাকে ড্রাইভার রাখতে হবে, যে কলকাতার যে গাড়ি এগুলো আমাকে বুঝে নিতে হবে, তারপরে আবার চালাতে পারবো। কি কাণ্ড! সবকিছুরই ভালো দিক খারাপ দিক আছে। এই হচ্ছে ভালো, রাস্তায় গাড়ি চালানোর খারাপ দিক জেনে রাখুন বন্ধুরা। আমরা এখন নয়ডায় ঢুকে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যে মানে এখন মানে বলতে পারেন গ্রেটার দিল্লি। এই বুধ ইন্টারন্যাশনাল সার্কিট আমাদের ইন্ডিয়াতে একমাত্র যেটা ফর্মুলা 1 রেসিং সার্কিট আছে, সেটা পেরোলাম। এরপরে আমরা এগোচ্ছি নয়ডার দিকে। সময় দূরত্ব দেখাচ্ছে 1 ঘন্টা মতো লাগবে, আর ওই 52 কিলোমিটারের মতো বাকি। আমরা বঙ্গভবন পৌঁছে গেছি, বঙ্গভবন হ্যালি রোড। এখানেই আজকে রাত্রে আমাদের থাকার ব্যবস্থা। আমরা বঙ্গভবনে ঢুকে পড়েছি। সুন্দর একটা রেস্টুরেন্টও দেখছি, বিজলি গ্রিল। এখানে একদম মহাসপ্তমীর ফ্লেভার এখানে আমি পাচ্ছি। ঢাকের আওয়াজ হচ্ছে, বাংলা গান হচ্ছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। আজকের মেনু চিংড়ি মাছের মালাইকারি ফালাইকারি সব আছে। আজকে বাফেট 1449। গ্রেট, দুটো নিলেই হয়ে যাবে, ওর লাগবে না। রুম নাম্বার 209। কি অবস্থা ভিতরে, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু দুটো এরকম সিঙ্গেল খাট, বড় আয়না, বিরাট বড় একটা কাবার্ড। আচ্ছা, উইন্ডো এসি।
ওয়াশরুমে বেসিন, কমোড, গিজার, শাওয়ার রয়েছে। এই খাটে টরিকে আর আমাকে গুচুমুচু হয়ে শুতে হবে। বারকোস থেকে চাইনিজ অর্ডার করে ফেললাম আমরা। আমাদের বাঙালি খাবার খেতেই টরি ইচ্ছে করছিল না। বাঙালি খাবারের মধ্যে এত কষা ফসা মাংস চিংড়ি মাছ তাই জন্য বারকোস থেকে আমরা আজকে অর্ডার করেছি মাউথ ওয়াটারিং অর্ডার করেছি চিকেন ফ্রাইড রাইস। প্রচন্ড খিদে পেয়েছে। চিলি চিকেন আর চিকেন পেরি পেরি ক্রিস্পি কিছু একটা, ক্রিস্পি পেরি পেরি চিকেন অর্ডার করেছি। এবার দারুণ খিদে পেয়ে গেছে। গন্ধটাও ভালো বেরিয়েছে, মনে হচ্ছে ভালো হবে। আমি একটা খেয়েই, বাহ সুন্দর লাইট বানিয়েছে। একটা ক্রিস্পি ওইটা একটা ক্রিস্পিটা খেয়ে দেখি। বাহ, রিয়েলি গুড। গন্ধে চলে এসেছে একজন। সাইনিং অফ ফ্রম দিল্লি, বঙ্গভবন, হেরি রোড। কালকে সকালবেলা কৌশিক আসছে, কৌশিকের মিসেস আসছে পিউ, আর ওদের ছেলে তাতান আসছে। আর আমরা যাব নিউ দিল্লি রেলওয়ে স্টেশন ওদের পিক আপ করে, তারপরে সোজা পাহাড় সিমলা। ঠান্ডা। গুড নাইট এভরিওয়ান, হ্যাপি সপ্তমী। বন্ধুরা, এই দেখুন গাড়িটা ধোয়াতে নিয়ে এসেছি। গাড়ির ওয়াশিং হবে এই বঙ্গভবনের পাশেই, এটা খবর পেলাম, তো এখানে নিয়ে এসেছি। গাড়ি ধুয়ে দেবে, ধুচ্ছে গাড়ি, ভালোই ধুচ্ছে। ক্লিনিং একদম অলমোস্ট শেষ, খুব ভালো করে ধুয়েছে ও। যেটা খুব ভ্যালি রোডের একদম কাছে একটা জায়গা, খুবই সামনে, মানে কত 700-800 মিটার। এখানে ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। আপনারা যদি এদিকে আসেন ওর থেকে ধুতে পারেন। গুড মর্নিং সবাইকে, শুভ শারদীয়া, আরও একবার শুভ অষ্টমী। আমরা এসছি ব্রেকফাস্টের জন্য। ওদিকে নিচে গাড়িতে লাগেজ ওঠানো হয়ে গেছে, সমস্ত রেডি। আজকে তো কিছু লাগেজ মানে গাড়ির মাথার উপরও বাঁধা হয়েছে, তো সেই সব করে সপ্তর্ষি বাকিটা সামলে নিচ্ছে। ওর ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে। আমি আর টরি এসছি বিজলি গিলে ব্রেকফাস্টটা করার জন্য। কি আছে ব্রেকফাস্টে জানো? বয়েলড এগ, ব্রেড আর বানানা। দিল্লিকে বাই বাই বলে আমরা এখন এগিয়ে যাচ্ছি টাকু আর পিউকে তুলতে রেলওয়ে স্টেশন থেকে। কতক্ষণ লাগবে এখানে স্টেশন থেকে যেতে? স্টেশন 7 মিনিট লাগবে। 7 মিনিট, তারপরে আমরা সিমলা আজকে ডেস্টিনেশন। বাই বাই বলে দাও দিল্লিকে। আমরা এসে গেছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। এখন আপাতত পার্কিং কোথায় করা যায় সেই জায়গাটা খুঁজছি। ও भैया, वो पार्किंग किधर है? गाड़ी यही है ना? অনেক বড় জায়গা পার্কিং হয়। দেখুন বন্ধুরা, আমাদের ফান ডাবল হয়ে গেল। টাকু পিউ ফাইনালি এসে গেছে। দাদা লগ হবে তো? একদম। হ্যালো, আপনাদের এক্ষুনি আমরা দেখালাম কি টাকু পিউ আমাদের সাথে জয়েন করে গেছে। আমাদের জাস্ট ফানটা ডাবল হয়ে গেল। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছি। টরি, কেমন লাগছে ব্যাপারটা? খুব ফানি। পিউ, দারুণ লাগছে। শুরু হয়ে গেছে আমাদের জার্নি। টাকু, এই তো আমরা স্টার্ট করে ফেলেছি। আমরা এক্সপেক্টেড 7:30-8টার মধ্যে পৌঁছে যাব সিমলা। দেখা হচ্ছে আবার। আর আমাদের পাইলট সাহেব কি বলছেন? কমফোর্টেবল তো? আমি যতক্ষণ এক্সপ্রেসওয়েতে ঘুরছি না ততক্ষণ ভালো লাগছে না। ভালো লাগছে না? উঠে গেলে ভালো লাগে। দুদিন ধরে হাত ছেড়ে চালিয়ে অ্যাকচুয়ালি অভ্যেস হয়ে গেছে। এবার কলকাতায় গিয়ে কি করে উনি চালাবেন উনি সেটাও বুঝতে পারছেন না। উনি ভাবছেন যে এরকমই চলতে থাকলে ভালো হয়। তো দেখা হচ্ছে আর কিছুক্ষণ বাদে। এতে উঠে এসেছে দুজন ড্রাগন। দেখি ড্রাগনদের মুখটা। ও বাঘ। আমরা পড়েছি জ্যামে।
ম্যাপে দেখাচ্ছে এখন কতটা রেঞ্জ তার ঠিক নেই। স্লোলি একদম গাড়ি মুভ করছে। তাতান খেলা শুরু করে দিয়েছে। তোরি কি করছে? বই পড়ছে। তোরি বই পড়তে শুরু করে দিয়েছে। পিউ কি করছে? মন ঘাটছে। আচ্ছা সপ্তর্ষি, গাড়িতে লোড থাকলে তোমার কিছু মানে চালাতে গিয়ে কিছু প্রবলেম বুঝতে পারছো না? কি হচ্ছে, এক্সপিরিয়েন্সটা কি তোমার? না, লোড যদি বেশি থাকে, গাড়ির প্লান্টেড থাকে, গাড়ির স্টেবিলিটি ভালো থাকে, কিন্তু একটু কশাসলি চালাতে হয়। কারণ ধরো হালকা গাড়িতে ব্রেক যতটা ধরবে, ভর্তি গাড়ি ভারী গাড়িতে ব্রেকটা একটু কম ধরবে, সেটা একটু আগে থেকে দিতে হবে। তো সেই সবগুলো ব্যাপার থাকে। তারপরে হচ্ছে উপরে লাগেজ বাঁধেছি এইবার প্রথম, তো লাগেজ বেঁধে এখনো স্ট্রেট রাস্তায় তো কোনো কিছু আলাদা ফিল করতে পারছি না, শুধু একটাই ভয় লাগছে লাগেজটা খুলে না যায়, কারণ এই জার্কিং গুলো হচ্ছে। তো সোনিপত টোল প্লাজায় চলে এসেছি, প্রচুর ভিড়, কিন্তু এত জ্যাম যে আমরা একটু গাড়িটাকে নড়াতেও পারছি না। আমরা নামলাম লাঞ্চ করতে তিরঙ্গা ধাবা বলে একটা ধাবায়। প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট দেখতে দেখতে আসছিলাম ধাবাটার, যে আর 4 মিনিটস 5 মিনিট 3 মিনিটস 2 মিনিটস এরমভাবে কাউন্ট ডাউন করতে করতে তো মনে হলো ভালোই হবে। প্রচুর গাড়ি আছে। পিউ বাচ্চাদের নিয়ে চলে গেছে পার্কে। হ্যালো, এখানে ফটো সেশন শুরু হয়েছে। ওয়াও, কি সুন্দর একটা ভিনটেজ কার। এসে গেছে অলরেডি, আমরা সবাই নিয়েছি কারণ প্রচন্ড খিদে পেয়েছিল। রাইস, মিক্স ভেজ, আলু জিরা, মাশরুম ছিল এখানে একটা প্রিপারেশন মাশরুমের, বাটার নান, তারপরে ডাল ছিল, আর কি ছিল, জিরা রাইস। দাদা কেমন লাগছে? খুবই ঝাল। এই তোর কেমন লাগছে? খাবার কিরকম রে? ভালো। তোর কিরকম লাগলো? আমার শেষ হয়ে গেল। এখন 4টে বাজে, আমরা এখন চণ্ডীগড়ের উদ্দেশ্যে যাচ্ছি, পথেই রয়েছি। 1 ঘন্টা লাগবে। আমি ভিডিও করছি কারণ ড্রাইভার অনেকক্ষণ পর চেঞ্জ হয়ে গেছে। এই যে ড্রাইভার 3 দিন পর জয়, নতুন দাসু ভাই আমাদের ড্রাইভার এসছেন, উনি হরিয়ানা থেকে আমাদের সাথে জয়েন করেছেন। খুব ভালো, কিন্তু রাস্তায় যথেষ্ট জ্যাম আছে। যেটা বলছিলাম, আগের বারও আমরা এসেছিলাম সিমলা মানালিতে, পুজোর সময় এসেছিলাম, কিন্তু তখন এত জ্যাম পাইনি। আমরা এখন আম্বালা ক্যান্টনমেন্ট বেরোচ্ছি, আর ঘন্টা 2-এর মধ্যেই আমরা আশা করা যায় পাহাড় দেখতে পাবো। তো সেই আশায় আমরা বুক বেঁধে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। ও বলছে আশায় মনের চাষা, মানে ও বলতে যে 2 ঘন্টায় ঢুকতে পারবো না, আর 2 ঘন্টা হাতে রয়েছে আলো। এবার গাড়ি আমরা এগিয়ে চলো। হরিয়ানার একটা জায়গায় লুধিয়ানা চলে যাচ্ছে, আর একটা জায়গায় চলে যাচ্ছে চণ্ডীগড়। আমরা চণ্ডীগড়ের দিকে চলে এসেছি, আমাদের ঘন্টা দেখাচ্ছে 4 ঘন্টা লাগবে। আর মানে আমরা 4 ঘন্টায় সিমলা পৌঁছাবো। 4 ঘন্টায় সিমলা পৌঁছে। এই রাস্তায় প্রচুর হরিণ আছে, ফলে হরিণের থেকে সামলে যেতে হবে। হরিণ অনেক সময় এসে গাড়ির কাছে চলে আসে। সজারু, তারপরে আপনার বার্কিং ডিয়ার এইসব আছে বলছিল এখানকার একজন স্থানীয় বাসিন্দা, ওনাকে জিজ্ঞেস করলাম আমরা। তারপরে বলছে লেপার্ডও মাঝে মাঝে আসে। বন্ধুরা, একটা জায়গায় বলে দিচ্ছি, এই যে ফ্লাইওভারটা, চণ্ডীগড় ঢোকার ঠিক মুখে একটা ফ্লাইওভার আসবে। এই ফ্লাইওভার থেকে আপনাকে স্লিপ রোড ধরে আপনাকে নিচ দিয়ে যেতে হবে। ফ্লাইওভারে উঠলে কিন্তু আপনি চণ্ডীগড় শহরে বা অন্য কোথাও চলে যাবেন, মানে যেটা সিমলার দিকে যাবে না। ফলে আপনাকে যেতে হলে এই ফ্লাইওভারের তলা দিয়ে একটা এখানে ইউটার্ন আছে, ইউটার্ন দিয়ে ঘুরে আপনাকে সিমলা যেতে হবে। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এটা এখানে রামগড়ের দিকে আমরা যাচ্ছি। অবশেষে দীর্ঘ 2
2000 কিলোমিটার চালানোর পরে আমরা পৌঁছে গেলাম পাহাড়ে। পাহাড় শুরু হয়ে গেছে। আমরা এখন পাহাড়ে এরকম সিমলার 4 লেন হাইওয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছি। অসাধারণ রাস্তা, পাহাড়ে এত সুন্দর রাস্তা বানিয়েছে, চালাতেও মজা লাগছে, যারা চড়ছে তাদের জন্য খারাপ লাগবে না, এটুকু বিশ্বাস রেখে আমরা এগিয়ে যাচ্ছি। সিমলা এখান থেকে আর ঘন্টা 2-2.5 লাগবে। তা আমরা সিমলা যে সময় ভেবেছিলাম মোটামুটি একটু দেরি হলেও সেই সময় কাছাকাছি ঢুকবো। খুব বেশি যদি জ্যাম না পাই পৌঁছে যাবো। আবার দেখা হবে পথে, কোনো কিছু ভালো কিছু আসলে নিশ্চয়ই আপনাদের দেখানোর চেষ্টা করবো। প্রচন্ড এক্সাইটেড হয়ে ক্যামেরা খুলে বসে পড়েছি। এই পাহাড়ের গায়ে জোনাকির মধ্যে ছোট ছোট আলোগুলোই যেন আমাদের প্রচন্ড একটা পাওনা, এত বড়, মানে এতক্ষণ ড্রাইভ করার পরে। আমরা এখানে একটা টোলের সামনে এসেছি। এটা হিমাচলের এন্ট্রি, সেই জন্য এখানে ফাস্ট্যাগ নয়, দিতে হবে 60 rupees ক্যাশ। कितना टाइम लगेगा शिमला पहुंचने में? 2 घंटे मान के चलो। 2 घंटा में। थैंक यू। প্রচন্ড টায়ার্ড, আমরা সবাই একটু ব্রেক চাইছি। প্রায় সকালে 12টায় স্টার্ট করেছি, একটু লাঞ্চ ব্রেক নিয়েছিলাম, তারপরে পাহাড়ে উঠতে শুরু করলাম যখন ঠান্ডাও প্রচন্ড লাগছে, এখন টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো একটা আলো ঝলমলে জায়গা দেখে আমরা জাস্ট আটকে গেলাম, একটু চাটা খাবো। বাচ্চারা টাকু আর পিউয়ের সাথে ভিতরে গেছে, সপ্তর্ষি চা নিচ্ছে, জাসমিন টি আর আর্ল গ্রে। কিচেন কিং বলে একটা দোকানে ঢুকলাম, বাচ্চারাও কফি খেতে খুব ইন্টারেস্টেড। আমরা কিছুজন কফি অর্ডার করেছি, কিছুজন চা অর্ডার করেছি। পেছনে মাউন্টেন দেখা যাচ্ছে, কাকে দেখা যাচ্ছে? পুরো মাউন্টেন দেখা যাচ্ছে, বেরোতে ইচ্ছে না। তাতে খুব দুঃখ, আমরা এখানে বেরোতে ইচ্ছে না, একটু সকালটা হোক, দাঁড়া। আমরা বলছি এখানে আছি, আর আমরা ওখান দিয়ে এত খেলনা দেখেছি, এখন আমাদের ইচ্ছে হচ্ছে ওখানে যাওয়ার, কিন্তু বলছে এখন বন্ধ আছে। তো এখন তোমরাই বলো কি করি, একটু কমেন্টে জানাবে। ঢুকে গেছি, কি ভীষণ সুন্দর লাগছে এই ভিউটা, মনে হচ্ছে পুরো আকাশটা যেন নিচে নেমে এসেছে, তারা দেখতে পাচ্ছি। আমরা পৌঁছে গেলাম হোটেল অ্যাপেল রোজে, রিসেপশন এখানে। লাগেজ নামানো হচ্ছে, টাকু আর সপ্তর্ষি লাগেজ নামাচ্ছে। রিসেপশনটা ভীষণ ওয়েলকামিং। আমাদের এখান দিয়ে উঠে যাওয়ার কথা। পিউ বাচ্চাদের নিয়ে চলে গেছে, আমি লাগেজ পাহারা দিচ্ছি, আরও বাকি ব্যাগগুলো নামানো হচ্ছে। ভীষণ সুন্দর ভিউ, আমার মানে রাত্রিবেলায় এত সুন্দর লাগছে। আমাদের হোটেলটাতে লিফট আছে, এটা খুব দরকার। সব হোটেলে না পাহাড়ে লিফট থাকে না, লিফটটা খুব দরকার। আমাদের 112 আর 111 রুম নাম্বার। ওয়াও, সুন্দর। কিং সাইজ বেড আছে, কাবার্ড আছে, এখানে টি এর সমস্ত সরঞ্জাম আছে, ইলেকট্রিক কেটল, টিভি, লাভলি ওয়াশরুম, সোফা আছে, টেবিল আছে, সেন্টার টেবিল। ও মাই গড, ভীষণ সুন্দর। আমি সকালের জন্য ওয়েট করছি, জাস্ট কখন সকাল হবে আর আমি আরেকটা রূপ দেখতে পারবো। ওয়াশরুম ঢুকেই বেসিনের ওপর আয়না, গিজার আছে, কমোড আছে, স্নান করার এরিয়া আছে, শাওয়ার আছে, আর ভিউটা এরকম আছে। জানলাটা খুলে একটু দেখি। আমাদের ডিনার চলে এসেছে।
প্রচন্ড সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমরা ওয়েট করতে পারছি না আর। ভাত আছে, মিক্স ভেজ আছে, এটা চিকেন, তাই তো? হ্যাঁ, এটা কি রে? এটা আরেক রকমের ভেজ, আরেকটা রকম ভেজ, এটা ডাল, আর এটা প্রবাবলি ডাল। প্রচুর সাফিসিয়েন্ট খাবার। ওইটা রায়তা, না এটা পায়েস পায়েস পায়েস। আরে বাবা, রাজকীয় ব্যাপার, পায়েস ফায়েস সব রকম দেওয়া হয়েছে। আর এত সুন্দর ব্যাকগ্রাউন্ডে খেতে আরো ভালো লাগছে। হ্যাঁ, পিছনের ব্যাকগ্রাউন্ডটা ঠিক এরকম, ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, হিমেল হাওয়া। আচ্ছা, পেছনটা কিন্তু পুরো পাহাড়, পুরো পাহাড়। এখন খাওয়া দাওয়া করে আজকের মতো গুড নাইট। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। এই জাস্ট একটুক্ষণ আগে আমি অফিস থেকে এলাম, 1 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা মতন হয়েছে অফিস থেকে ফিরেছি। খুব টায়ারিং দিন ছিল, কিন্তু বাড়িতে ফিরেই চন্দ্রিমার এডিট করা যে র ভ্লগটা, যেটা এখনো আপলোড করেনি চন্দ্রিমা, সেটা আমি দেখলাম। আর আমার দেখে তো খুব ভালো লাগলো। দেখেই মনে হচ্ছে কবে আমরাও এরকম বেরিয়ে পড়বো সপ্তশীদের মতো। তো আমার যেরকম ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও এই ব্লগটা খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে নতুন কোনো ব্লগ রিলিজ হলে ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। পরের এপিসোডগুলো তো খুব শিগগিরই রিলিজ হবেই। আর এখনো অবধি সপ্তশী, দেবিকা, টরি, কৌশিক, পিউ, তাতান, ওদের সাথে তো বসে কথাবার্তা হয়নি ব্লগের মাধ্যমে, আপনাদের সাথে ফেস টু ফেস আলাপ করানো হয়নি। যা আলাপ হয়েছে ভিডিওর মাধ্যমেই হয়েছে। তো আশা করছি সেটা খুব তাড়াতাড়ি আসবে। সবাই ব্যস্ত, কারোর সাথে একসাথে আমরা যোগাযোগ হতে পারছি না, মিট করতে পারছি না। তো সেটা হয়ে গেলে অবশ্যই আপনাদের সাথে কোনো একটা এপিসোডে সেই সাক্ষাৎটাও শেয়ার করব। তো আপাতত এই অবধি। নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশি থাকবেন, আর আমাদের ব্লগ দেখতে থাকবেন। বাই বাই, গুড নাইট। গুড নাইট। আমরা টোটোতে উঠে পড়েছি, বেশ মজাদার একটা রাইড। এখানে আমাদের কলকাতার মতো 4 माले की बिल्डिंग है। अब इधर से एक मंजिल हो गया, एक गेट हो गया, गेट के अंदर तीनों आ गए। আচ্ছা আচ্ছা আচ্ছা। गदर पिक्चर में इंडिया इधर का दिखाया है। কলকাতা থেকে দিল্লি নেতাজি গেছিল, তারপরে আমরা যাচ্ছি। গুড মর্নিং সবাইকে। আমরা এসেছি ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট শেষ। এই তোরই ব্যাগ দেখ পিছনে পড়ে যাচ্ছে কিনা রে। এই মাইক্রো ফাইবার এদিকে এসো। এই এদিকে পিউ মনে হচ্ছে সে হাওড়া স্টেশনে ঘুমানোর মতো করে ঘুমাচ্ছে, আর তাতান কোলে দেখে গেছে।